সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। মাহমুদুর রহমান মান্নার দিকেই যাই। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির মোটামুটি তো একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, একটা ধারণা পাওয়া গেছে যে বইতে শুরু করেছে অনেকটা। মিডিয়া হইলেও হয়, টক শো তো আছেই, আর আপনারা তো কিছু বলছেনই। যদিও ভিন্ন মত আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপির। তো এই মোটা দাগে আপনি কীভাবে দেখছেন রাজনীতির এই নতুন প্রেক্ষাপট? বিষয়টা কি জানেন, আমার আবার ডিফারেন্টলি দেখার কোনো চিন্তা মাথায় চট করে আসেনি। অনেস্টলি যদি বলেন, মানে বিএনপি যখন বলতো ওই পরিবর্তনের পরপরই 3 বছর দেশে করে, সবাই বলতো যে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমার সবসময় মনে হতো ইলেকশন ছাড়া বিকল্প কী আছে। তাই তো আমি যদি ইলেকশনের কথা বলি তো আমাকে থেকেও বলবে যে ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, কারণ আমি ইলেকশন করলে কী আমার হবে, আমি কি ভোটে জিতে ক্ষমতায় যাবো নাকি। ফলে এইটা আমি কন্টিনিউয়াসলি বলেছি যে এইটার কোনো বিকল্প নেই। বাট আমাদের পুরো স্ট্রাগলটা হতে হবে যে একটা ফেয়ার ইলেকশন হয়, যাতে কোয়ালিটি ইলেকশন অ্যাকসেপ্টেবল বাই অল, সেটার জন্য কোন দিকে যাচ্ছি। মানে ওইটা যদি বলেন, সেটাতেও আমি একটা জিনিস বলি, আমি গভর্নমেন্টের এই জিনিসটাকে পজিটিভ মনে করি যে তারা যে এই ডিসকোর্সটা শুরু করেছিল ও ঐকমত্য কমিশনের নামে, এটা একটা ভালো চেষ্টা ছিল। এইটা কারেক্টনেস কতখানি আছে এইটা হয়তো ভিন্ন কথা, অনেক সমালোচনার জায়গা আছে। কিন্তু এই যে দেশে মানে ভালো ছেলেরা রাজনীতি করে না, ভদ্রলোকরা রাজনীতি করে না, সব চাষা ভুষা গায়ে গুন্ডা মার্কা লোক রাজনীতি করে, এসব বোধ ছিল। সেই জায়গাতে বলেছে যে কনস্টিটিউশন বইপত্র একটা ধরিয়ে দিয়েছে তারা, এগুলো পড়ো, বুঝতে হবে, তাছাড়া তোমরা পারবে না। এবং সেটার কারণে আর একটা জিনিসও দেখেছি কি, ধরেন আগে মধ্যে আপনি কবে থেকে টক শো করছেন, তাই না? মানে দুইজন নেতা তো ছিলেন, ঝগড়া করাই তাদের স্বভাব ছিল। নাম বলছি, এটা বুঝবে সবাই যারা বোঝে। তারপরে একদিন একজন তো আঙ্গুল বের করে, একজন চোখ বের করে নেবে, এরকম ব্যাপার হয়েছিল। এখন কিন্তু কথাতেও আমরা অনেক পরিশীলিত হয়ে গেছি, টক শো তো বটেই। ইভেন ধরেন এই যে এতগুলো পার্টিকে নিয়ে আলিয়াস, যার কেমন কোনো এক্সপিরিয়েন্সও নেই আদার দ্যান ডুইং আ ডাকসু ইলেকশন, সবাই কোঅপারেট করেছে, পরস্পরের প্রতি সম্মান রেখেছে, একটা সমঝোতার ভিত্তিতে গেছে। তো এই সব মিলে আমি মনে করি যা হয়েছে ভালোই হয়েছে, এর চাইতে বেশি ভালো করার যোগ্যতা আমাদের নাই বর্তমান সময়ে। একটা ঘোষণাপত্র কিন্তু এসেছে একই দিনে, সেটা একই দিনে আসছে ঘোষণা, জুলাই ঘোষণাপত্র। সেটাকে আপনি দেখার সুযোগ হয়েছে? এটার প্রতি আমি তেমন করে অ্যাটেনশন দিচ্ছি না। এটাও একটু বলি মজার ব্যাপার। পরশু দিন আমাকে একজন অ্যাডভাইজার ফোন করেছেন, করে বলেছেন আমরা তো কালকে এটা করছি, প্রোগ্রামটা বলেছেন আপনি একটু থাকতে হবে এবং প্রফেসর ইউনুস এটা পড়বেন, আর কোনো কিছু নাই, ফর্মালিটি নাই, আপনারা একটু সাথে থাকবেন, তার সাথে মঞ্চে। তো আমার হঠাৎ মনে হলো, আমি তো আগে থেকে মনে করতাম যে, মানে আমি এখনও মনে করি ডিক্লারেশন বা প্রোক্লামেশন বিষয়টাই, এটার কোনো ট্র্যাডিশনাল ফর্ম নেই, যে যেরকম পারি সেরকম করে করেছে। মানে ধরেন যেরকম করে বাংলাদেশের স্বাধীনতার প্রোক্লামেশন হয়েছে, সেইভাবে প্রোক্লামেশন তো আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের হয়নি, বা পৃথিবীর বহু দেশে অনেক বড় বড় ঘটনা, ফ্রেঞ্চ রেভলিউশন, সব এরকম করে হয়নি। আমাদের এখানে কীভাবে হবে? হঠাৎ করে যেহেতু সেহেতু বলে একটা ইতিহাস বর্ণনা করবার চেষ্টা। এই ড্রাফটারই একটা কপি আমরা গত বছরের ফেব্রুয়ারি মাসের আগে পেয়েছিলাম, যখন তারা ঘোষণা করবে বলেছিল। ওটার যে ফরম্যাট ছিল, যে স্টাইল ছিল, একই রকম করে লেখা হচ্ছে এই জায়গাতে। কিন্তু আমি এটা জানতাম না যে কীরকম করে লেখা হবে। তো বললাম আমি তো কিছুই জানি না, আমি ওখানে দাঁড়াবো মানে কি, আসি হুজুর আপনার সাথে এরকম বলার জন্য? করে না, থাক, এটা হবে একটা বড় জিনিস, আপনি থাকবেন, আমরা চাচ্ছি থাকেন আপনি। আমরা থাকতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো কিচ্ছু জানি না। তখন আমাকে বলা হলো যেটা, সেটা মোটামুটি ঠিকই রেখেছে। তারা বলেছে যে কোনো ব্যক্তির নাম নেওয়া হচ্ছে না, মানে কাউকে প্রশংসা করবার জন্য নয়, কাউকে বড় করবার জন্য নয়, এবং যে কোনো রকম বিতর্ক যাতে তৈরি না হয় সেরকম কিছু করেই আমরা একটা জিনিস তৈরি করব। সো এইটাকে আমি এখনও খুব বেশি অ্যাটেনশন দিচ্ছি সেরকম মনে করছি না, বিকজ এটার মধ্যে ধরেন যে
1 বছর পরে প্রোক্লামেশন এটার এমনিতেই মানে গ্লিটারিং কমে গেছে। এইটার যে ঔজ্জ্বল্য থাকতে পারতো, যেটা যে দ্যুতি থাকতে পারতো, সেগুলোর মধ্যে নাই, থাকতেও পারে না। এবং এই যে আপনি একটু আগে বললেন না, বিশেষ করে জামাত, এনসিপি বা ওদের যে টোন ডাউন, এনসিপি তো 4 জন 5 জন কক্সবাজারে চলে গেছে বনের দুঃখে সম্ভবত, কে আবার তার সাথে একটা পিটার হাস স্টোরি যুক্ত করে দিয়েছে আমি তা জানি না। বাট আমি এটা জিনিসটা স্টাডি করে আমার মনে হলো, আমি শুনবো দুইজনের কাছে, যে ওরা এটা অ্যাভয়েড করতে চায়, তাদের মনে কষ্ট লেগেছে। একটা কারেন্ট ছিল না যে বিপ্লব করেছি আমরা, এটা একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, শহীদ বীরের এটা শপথ নেওয়া দরকার ছিল, এরপরে এইভাবে প্রোক্লামেশন দিয়ে দেশ এগোবার দরকার ছিল, সেটা তো হয় নাই। 1 বছর পরে যা হয়েছে তাই জাস্টিফাই করা হলো, এইভাবে প্রফেসর ইউনূসকে এনে এইভাবে সরকার করলো, তাই জাস্টিফাই করা হলো। ফলে তাদেরও খারাপ লাগে, মানে ভালো লাগে এরকম মনে হয়েছে। আমি মনে করি যে এইটা করে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছে। অনুষ্ঠানটা ভালো হয়েছে, বৃষ্টির মধ্যে সবাই ছিল, গান বাজনা হয়েছে, যদিও অতক্ষণ আমি থাকি নাই। আমি মানুষের মধ্যে এক ধরনের ইম্প্যাক্ট দেখেছি, ভালোই তো একটা কিছু হলো বোধ হয়। এই অনেক ধন্যবাদ সৌরভ ভাই। যেটা মাহমুদুর রহমান মান্না বললেন যে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের না, প্রথমে যদি ঘোষণাপত্রের আসে, এই ঘোষণাপত্রের দাবি যাদের প্রথম যারা দাবি তুলছিল, এবং একটা বিপ্লবী ঘোষণাপত্র বা একটা তাদের এই যে গণ অভ্যুত্থানকে ধারণ করে এরকম একটা কিছু তারা চেয়েছিলেন। কিন্তু অবাক, যেদিন জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে যেদিন ঘোষণা হলো, সেই দলের 5 জন নেতা ঢাকা শহরে নেই এবং তারা কক্সবাজারে চলে গেলেন। মানে এটা কি মান্না ভাই বলছেন যে অভিমান বা কিন্তু আমার মনে হয় হইলেও হতে পারে অভিমান না, তার দলের প্রধান তো আবার ছিলেন না, নিজেরা এরা ব্যক্তির কি থাকে, ব্যক্তি কি হয়েছে, কিন্তু এক ধরনের তারা কি নাকচ করে দিলেন ঘোষণাপত্র না, এই অভ্যুত্থানটাই। তারা অন্য আলাদা অনুষ্ঠান করতে পারতেন, একটা সমাবেশ করতে পারতেন, কারণ এটা, এবং তারা তাদের কথা বলতে পারতেন, পাশাপাশি পাল্টা একটা করতে পারতেন। এক ধরনের মানুষের মধ্যে হতাশাটা কিন্তু শুধু ঘোষণাপত্র নিয়ে না, মনে হচ্ছে হতাশার পুরো তারা যা করতে চেয়েছিলেন এবং সেটা যে তার সাথে যে বাস্তবতার কোনো মিল নেই, সেটা হয়তো এই 1 বছর পরে এসে তারা অনুভব করলো। না, দলের পক্ষ থেকে 5 জনকে কিন্তু সকজ করা হয়েছে না, সেটা প্রতিক্রিয়া দেখে, এবং তারা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবার ফেরত এসেছেন। সুতরাং এটি, এবং ওই পিটার হাসটাস, এই যে গুঞ্জন এবং গুজবে তো বাংলাদেশের মানুষের পারসেপশন, মানে ধারণা কি, একটা দল যে জনসমর্থন পায়, তার একজন হয় ব্যক্তি, না হলে দলের কর্মসূচি, এটার উপর ভিত্তি করে। তো সেখানে এরকম এই তরুণ নেতারা এরকম কাজ করবে না, এটা কেউ ভাবেনি। তো বেশ প্রতিক্রিয়া হয়েছে। আর শুধু সামাজিক না, মূলধারার যে গণমাধ্যমেও এটা ফেরত আসলেন। এখন আসি ঘোষণাপত্রে কি আছে কি নেই। হ্যাঁ, এটির ধরনটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে হয়েছে ওই ফরম্যাটই, ওই কাঠামোতেই এটি তৈরি করা হয়েছে, কিন্তু লম্বা, মানে এত কিছু বিষয়ে এটা থাকা প্রয়োজন ছিল কিনা, এটা একটা, আবার ইতিহাসকে যথার্থভাবে তুলে ধরা হয়নি। শাসক শেখ মুজিবুর রহমান অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক তার বিরুদ্ধে অনেক স্বৈরাচারী আচরণের বা জুলুমের অভিযোগ আসতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে তার অবদান, এটি কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাহলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। যদিও দেখলাম ঘোষণাপত্রের 26-এ কে দিয়েছেন সেটা নাই, আছে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এটা দিয়ে অন্তত 71টা স্বীকার করা হয়েছে। পরবর্তীকালে তারপরে জাম্প দিল, দেখলাম 75-এর 7ই নভেম্বর। এখন মান্না ভাই জানেন 7ই নভেম্বর কারা করেছেন, কিভাবে করেছেন, এবং যারা করেছেন তাদের পরবর্তীকালে তাদের পরিণাম কি হয়েছে। সুতরাং এই গৌরবটা কার? এখানে তো কোনো ব্যক্তির নাম উচ্চারণ করা হয়নি, কিন্তু 7ই নভেম্বর বলতে তো না, আমি বলছি যে কোনো ব্যক্তির নাম 7ই নভেম্বর বলতে জিয়াউর রহমানকে বোঝায়। আবার 71-এর স্বাধীনতার ঘোষণা বলতে
শেখ মুজিবুর রহমানকে বোঝায়, বঙ্গবন্ধুকেই বোঝায়। ইতিহাসে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, যে আমরা স্বাধীনতা এবং এখানে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যত আলোচনার শেষ স্বাধীনতা, বিশেষ করে মুক্তিযুদ্ধ আমাদের সংবিধানের ভিত্তি হিসাবে কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটি আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাকে কিন্তু ধারণ করছে, এবং তার সাথে বহুত্ববাদ। এখন আমি জানি না যে বহুত্ববাদ কিভাবে রাষ্ট্রধর্ম রেখে বহুত্ববাদ হয়। আমরা ধর্মনিরপেক্ষ বাদ দিতে পারিনি। মানে জাতীয় ঐকমত্য কমিশন অনেক চেষ্টা করেছেন, তার জনমতের কথা বলছেন, তার জনমত তো সবসময়, জনমত যদি গণতন্ত্রের বিপক্ষে যায় সেটাকে আমরা মেনে নেব না। দ্বিতীয় আছে যে হ্যাঁ, গত 16 বছরের সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম, আন্দোলন, জীবন দেওয়া, জেল জুলুম ইত্যাদির কথা উল্লেখ আছে, কিন্তু 11 পরবর্তী এটি পুরো ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করা, তাহলে কিন্তু এই পুরো বিষয়টাই হয়ে যায় যে তাহলে 2008 নির্বাচন হয়নি। 2008 কি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেনি। এখন আওয়ামী লীগের যে বয়ান ছিল 2001-এ ষড়যন্ত্র করে তাদের হারানো হয়েছে। আমাদের এখানে দেখুন যত ভালো নির্বাচন হয়, সূক্ষ্ম কারচুপি আর না। সুরভ ভাই, আপনি কি মনে করেন এই যে ঘোষণাপত্র অনেক বিতর্কের জন্ম দেবে? কিছু তো বিতর্ক জন্ম দেবে এবং দিয়েছে ইতিমধ্যে, এবং প্রশ্ন উঠেছে। আর মান্না ভাই যেটা বললেন যে আমাদের ঘোষণাপত্র, আমাদের দলিল, সংবিধান সব যখন কাগজেই সীমাবদ্ধ থাকে, এর যখন আমরা বাস্তবায়ন করি না, তখন এটির সময়ের ব্যবধানে এর গুরুত্ব তো হারাবেই। এখনই এটা কিন্তু কোনো আলোচনা হচ্ছে না কোথাও, কি কালকে ঘোষণার মধ্যে আসছে এগুলো ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে অনেক বড় ফিলোসফিক্যাল পলিটিক্যাল ডিবেট হতে পারতো। তো আপনি তো অল্প করে বললেন, আমি অ্যাভয়েডই করতে চেষ্টা করলাম, বিকজ এই বিতর্ক তুলে কী করবে। 7ই নভেম্বর দিয়ে কত বিতর্ক হয়েছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কত বড় বিতর্ক হয়েছে, সব কিছু নিয়েই তো এরকম আছে। তো সেই অর্থে আমি বলছি যে আমি মনে করি যে এইটা দিস উইল জাস্ট বি ওয়ার্ন আউট, টকড আউট, এরকম বলে আমার কাছে এটার কোনো ইম্প্যাক্টই আছে বলে আমার মনে হয়নি। আপনি কি নির্বাচন বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে যখন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে, তখনই নির্বাচনের বিষয়টি সামনে আসে। এর আগে লন্ডন বৈঠকে নির্বাচনের বিষয়টি মোটামুটি ফয়সলা হয়ে গেছিল, মানুষ ধরে নিয়েছে। কিন্তু এখানে এনসিপি সহ এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন বেশ কয়েকটি দল নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করলেন। যেমন বললেন আনুপাতিক হারে ভোট হতে হবে। আনুপাতিক হারে ভোটের বিরোধী না আমি, বা যেসব দেশে আনুপাতিক হারে ভোট আছে সেখানে গণতন্ত্র নাই তা তো না, কিন্তু এটা সম্পূর্ণ নতুন আমাদের এখানে, কার কোনো অভিজ্ঞতা নেই। এখন এই পদ্ধতিতে নির্বাচন করে 7 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না। হ্যাঁ, হতে পারে এটা স্থানীয় পর্যায় থেকে শুরু করা, অথবা বিকল্প একটা আছে যেটা জাতীয় ঐকমত্য কমিশন একমত হয়েছে, মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানি, যে উচ্চ কক্ষে আনুপাতিক হারে হতে পারে। এটা একটা গণতান্ত্রিক কাঠামোটাকে বহুমাত্রিক রূপ দেওয়ার জন্যে সেটি। এখন যেটা জানি না মানে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যে 12 তারিখেই ভোট হবে বা 7 তারিখ, কিন্তু রোজার আগে হলে এর মধ্যেই প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে হবে। এখন নির্বাচনটা কিন্তু প্রথম পরীক্ষায় যদি অন্তর্বর্তী সরকার জিতেও যান, দ্বিতীয় পরীক্ষা কিন্তু কঠিন, অগ্নি পরীক্ষা। নির্বাচনটা কেমন হবে? নির্বাচন হবে, এবং নির্বাচন তো বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে, তার 4টা নির্বাচন যদি মোটামুটি সুষ্ঠু ধরে, বাকি নির্বাচন তো আমরা দেখেছি কীরকম, সামরিক শাসন আমলে, বেসামরিক শাসন আমলে, নানা কায়দার নির্বাচন, ডামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন। আগামী নির্বাচনটি কিন্তু প্রধান উপদেষ্টার আশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন না হলেও দেশে বিদেশে পর্যবেক্ষকদের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়া দরকার। এবং সেটা কিভাবে হওয়া যায়, এটি আমি মনে করি যে শুধু অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী গঠিত, এবং তাদের বাইরে যেতে পারবে না, সুতরাং রাজনৈতিক দলগুলোর সমর্থন রাখবে। ইসলামী আন্দোলন বলছে এই ঝুঁকিতে কেন যাব নির্বাচনে অংশ নিয়ে, কারণ ঝুঁকিটা কি? না, ঝুঁকিটা হচ্ছে যে তারা জিততে পারবে না। এই ঝুঁকি মানে ইসলামী আন্দোলন খুবই গরিব মানুষের পার্টি,
কারণ তাদের হাত পাখা এবং আমি তো দেখেছি আগে কমিউনিস্ট পার্টির লোকজন ছিল, মানে ওই শ্রেণী থেকে আসা শ্রমজীবী মানুষ। এখন আমি যেখানেই যাই সেখানে যারা পাখার দাবিদার বা যাদের হাতে পাখা থাকে বা ওই পোশাক গেঞ্জি পরে, তারা বলেন যে আমরা ইসলামী আন্দোলন, কিন্তু মানে তাদের কর্মীর সমর্থক আছে, কিন্তু বৃহত্তর ভোট বাক্স নেই, ভোটার নাই। তারা কিন্তু সব নির্বাচনে অংশ নিয়েছে, 24 ছাড়া, 18 নির্বাচনে, 14 নির্বাচনে, কিন্তু এবং অনেকে তো বলেন যে এই ইসলামী আন্দোলনের সঙ্গে সাবেক ক্ষমতাসীনদের একটা বোঝাপড়া ছিল। এই বোঝাপড়াটা ভেঙে যায় বরিশাল সিটি কর্পোরেশনে, কারণ ওখানে সুষ্ঠু নির্বাচন হলে হয়তো ইসলামী আন্দোলনের নেতা যেতে পারত। তাহলে এই এত বড় একটা ধাক্কায় তারা কিন্তু সম্পূর্ণ উল্টে গেছেন। আরেকটা হচ্ছে যে জামাত ইসলামের সাথে তাদের একটা নীতিগত আদর্শগত পার্থক্য আছে। অতীতে তো আমরা দেখেছি এই দুই দলকে মানে একে অপরকে স্বীকার করে না, একে অপরকে অনইসলামিক বলে দাবি করে। এখন যেটা বলছে, যদি ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করে তাহলে ফলাফল একরকম হবে, আর যদি জামাত ইসলাম সহ অন্য সব ইসলামী দল একত্রে করে তাহলে ফলাফল একরকম হবে। এই ঝুঁকিতে কিন্তু ইসলামী আন্দোলন না, এই ঝুঁকিতে আছে জাতীয় নাগরিক পার্টি, এই ঝুঁকিতে আছে জামাত ইসলাম, মানে বিএনপির বাইরে সব দলই ঝুঁকিতে আছে, সব দল ঝুঁকিতে আছে। ঐক্যমত্য কমিশন তারা বোধহয় আবার আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন, সেটা বোধহয় 20 তারিখের মধ্যেই এটা হবে এবং ফয়সালা করার চেষ্টা হচ্ছে। এবং অনেকগুলো বিষয় যেটা ওই যে আপনি জানেন নিশ্চয়ই যে নোট অফ ডিসেন্ট দিয়ে এই জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় নির্বাচন সামনে, অনেক ষড়যন্ত্র থিওরি আছে কিন্তু অনেকগুলো বাজারে, নির্বাচন আসলে যত মানে কাছে যাবে এর মধ্যে ষড়যন্ত্র হবে। এবং এবি পার্টি বলছে, এবি পার্টির বক্তব্যটা নিশ্চয়ই আপনার কাছে আছে, তারা বলছে যে যদি এইরকম চলতে থাকে পরিস্থিতি এইরকম, তাহলে 1-11 পরিস্থিতি হতে পারে। একজন উপদেষ্টাও ঠিক এরকম বলেছেন। তো আমি জানি না নির্বাচনের তারিখ, মানে মোটামুটি তারিখ তো ঘোষণাই হয়ে গেছে বলা চলে, কারণ রোজার আগে। তো আপনি কি দেখছেন? ভাই আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আমার বেস লাইন হলো একটা কোয়ালিটি ইলেকশন। কোয়ালিটি ইলেকশন ডেফিনেটলি, এমনি আগের মতো 900 বাকি ইলেকশন করে তো একই জিনিস হবে। কতখানি কোয়ালিটি ইলেকশন হবে সেইটা একটা বিতর্কের বিষয় হয়েছে। আমি তো এটাও বলেছি যে আমরা যতখানি করতে পারি ততখানি পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি। দেখাইতে একটা পরিস্থিতিতে পড়ে ঐক্যমত্য কমিশন 3rd টাইম আবার বসবে সবার সাথে, কিন্তু এগুলো সব কিছুর নিষ্পত্তি করবার মতো তাদের কাছে কোনো থিওরিটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে বলে আমি মনে করি না। মানে এরকম করেই নোট অফ ডিসেন্টগুলো দেওয়া হয়েছে, দ্যাট ইজ রিয়েলি এ ডিসেনশন। আর নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা মানি না, কিন্তু আপনি এগিয়ে যান, আপনাকে আটকে রাখছি না, এই তো। এইটাকে আবার যদি বসে এরা একই কথা বলবে আমি মনে করি। আমি একটু ওয়ারিড আছি যে এটাতে কিভাবে তারা এটাকে সাম আপ করবেন। আপনি ধরেন ভিন্নভাবে যদি দেখেন, এই যে পিআর নিয়ে এত কথাবার্তা বললো না অন্যরা, গভর্নমেন্ট তো কেয়ারই করলো না, ইলেকশনের ডেট দিয়ে দিল। নিশ্চয়ই এটা পিআর সিস্টেমে হচ্ছে না, বোঝা যাচ্ছে। এখন আপনি গভর্নমেন্টকে এটাও বলতে পারবেন না যে সে এই দিকে বা ওই দিকে, তাও বলতে পারবেন না। কিন্তু এইটা একটা মাঝামাঝি জায়গায় আছে, অথবা তার কোনো জায়গায় এসে বাতাসের উপর ভাসে যখন যেদিকে যায়, যেরকম করে বলে। ফলশ্রুতিতে হলো যে ইলেকশন হবে না, কি ক্রাইসিস হতে পারে, এগুলো যেগুলো বলা হচ্ছে এগুলোকে আমি সবই স্পেকুলেশন বলি, বড় জোর ক্যালকুলেশন বলতে পারি, একটা বিশ্লেষণ। কীরকম? যারা বলেছেন যে আর একটা 1-11 আলামত দেখছে, এইটা যে শুধু ওই উপদেষ্টা মাহফুজ বলেছেন তা না, কিন্তু এটা তো বিএনপির মহাসচিবও একটা এরকম ইঙ্গিত করেছিলেন। বোধহয় আপনার এখানেই নাকি অন্তত বোধহয় এই টেবিলেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তো আমি তখন বলেছি যে আমি এরকম আলামত দেখছি না। মানে আমি আজকাল মাঝে মাঝে করে কথা ব্লান্ট বলি, যেমন বলতাম প্রফেসর ইউনুস ইলেকশন আটকাবেন না, বলতাম আমি এখনও বলছি আমি 1-11 কোনো সিমটম দেখছি না। কিন্তু কথা হচ্ছে এমন একটা পরিস্থিতি সবাই মিলে আমরা তৈরি করলাম যে ইলেকশনটা করা যাচ্ছে না। তখন ডক্টর ইউনুস তো
না ক্ষমতায় থেকে নির্বাচনটা দিয়েই যাব এরকম ডিটারমিনেশনের লোকটা, উনি স্টেট রিজাইন করে দিতে পারেন, চলে যেতে পারেন, তখন আরবি উইল হ্যাভ টু স্টেপ ইন। এটাও আমি কিন্তু ক্যালকুলেশন বলছি। এবং স্টেপ ইন যদি করে, আমি এটাও মনে করি দিস জেন্টলম্যান ওয়াকারুজ্জামান যদি থাকেন, উনি এসে আবার 5 বছর 10 বছর থাকবে, তা নাও হতে পারে। যদি উনি ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য রাখতেই চেষ্টা করতেন, তাহলে 5 আগস্ট গত বছর বেস্ট টাইম ছিল তার জন্যে। 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম করা তার জন্য বেস্ট টাইম ছিল। ইভেন এই সময় যেটা পার হয়ে আসলাম আমরা, এই সময়ের মধ্যে ক্রাইসিস করে করা যেত। সো একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড কন্ডিশনে আর্মি ক্ষমতা নেবে এইটা ভাবছি না। ঠিক ওই একই কারণে আমি মনে করছি না যে ওই রকম একটা অনিশ্চিত অবস্থার দিকে ধাবিত হতে জামাতও চাইবে না। এখনও তো জামাত, এই যে আপনি একটু আগে বললেন, আমি স্টোরিটা অত ভালো করে জানতাম না, যে তাদের যাদের ফাঁসি দেওয়া হচ্ছে তাদের ছবি টাঙিয়ে মিটিং করতে গেছে। কল্পনা করা যায় নাকি? করতে পারি শেষ পর্যন্ত, কিন্তু অত দূর তো যেতে পারছে। মার্শাল্লাহ যদি হয় বা সেই রকম মানে ডার্ক রেসের একটা গভর্নমেন্ট আছে, তো ওরা তো কথা বলতে পারবে না কোথাও। ওরা কেন, কোন পার্টি বলতে পারবে? 5 বছরের জন্য যদি দেশে গণতন্ত্র বন্ধ হয়ে যায়, তাহলে কার লাভ হবে? কারোই তো লাভ হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে সবাই যত যাই বিরোধিতা করুক, যেটাই করুক, সেই বিরোধিতার টোন এমন হবে না যে নির্বাচন হতে দেবো না। কেউ এই ল্যাঙ্গুয়েজে বলে নেই। ভুল করে যদি বলেও থাকে, ইটস অনলি ওয়ান সাইড, সেকেন্ড টাইম কেউ বলেছেন বলে আমি দেখছি না। ফলে আমি ওগুলোকে উড়িয়ে দিচ্ছি না, বিবেচনার মধ্যে রাখতে হবে। কিন্তু আমি মনে করি যে সরকার যদি যতখানি পারে নির্ভুলভাবে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্তক্রমে সামনের দিকে যেতে থাকে, নির্বাচন হবে। এবং এটাই আমাদের ফেট, এর বাইরে আমি কোনো ফেট আপাতত দেখছি না। আর একটা হচ্ছে, ধরেন এই যে গুজব টুজব হয়, আমাকে সকাল থেকে একজন বলছে কীভাবে নির্বাচন হবে, এখন কেউ সেন্ট মার্টিন যেতে পারে? আমি কেন যেতে পারে না? বলে না ওখানে তো রেস্ট্রিকশন আছে, আমেরিকানরা যেতে দেয় না। আমি বললাম না, যেতে না দিলে নাহলে আমার ফোর্সরা যেতে দেয় না, আমেরিকানরা কীভাবে আটকাবে? ওখানে কি আমেরিকানরা আছে? মানে এটাও কিন্তু একটা বিরাট ইয়ে আছে যে আমেরিকানদের বিরাট ধরনের গেমবার আছে, তার ইলেকশন করতে চায় না, তাই ডক্টর ইউনূসকে আরও রাখতে চাই, এরকম আমার সাথে কেউ তর্ক করেছেন। তা আমি তাদেরকে বলেছি যে ডক্টর ইউনূসকে যদি তারা রাখতেই চায়, তাহলে এই ইলেকশনের এই নাটকগুলো করার তো দরকার ছিল না। ডক্টর ইউনূস থাকবেন এই ভাব করে করে অন্তত আরও 1.5-2 বছর তো থাকতে পারতেন আমি মনে করি, কোনো বড় রকম বিভেদ টিভেদ হতো বলে মনে করি না। এই জন্যে আমি আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারটাকেও ভিজিবল দেখছি না। বরঞ্চ আমি যেটা দেখছি, বা ধরেন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান ইউনিয়নও চায় যে তাড়াতাড়ি ইলেকশন করো, নাহলে তোমাদের এখানে আমরা ইনভেস্টমেন্ট করবো না। আমেরিকাও এরকম চায়। সো ওই যে বলেছে, কালকে রাত সন্ধ্যার পর থেকেই দেখছি যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আমার শব্দ সেন্টেন্সটা খুব ভালো লেগেছে। এখন আপনি বললেন না যে নির্বাচনের বাতাস লেগেছে, খুব প্রচণ্ড ঝড় ছাড়া এই নির্বাচনী ট্রেন বন্ধ হবে না। অনেক ধন্যবাদ। এই ঝড়টা কি, ঝড়ের কোনো সম্ভাবনা আছে কিনা? আর আরেকটা যেটা বলছেন যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি না। আসলে হচ্ছে কি, আমাদের রাজনীতিটা সবসময় একটা কল্পনার মধ্য দিয়ে চলে। যে আমরা ভাবি যে, বিশেষ করে আমি যখন ক্ষমতার আশেপাশে নেই, তখন ভাবি ক্ষমতাটা কিভাবে, যারা ক্ষমতায় আসে তাদের মসনদটা কিভাবে চলে যাবে, তাদের সেজন্য একটা ষড়যন্ত্র দরকার, সেজন্য একটা বাইরের শক্তি দরকার। আসলে আমরা কি একসঙ্গে থাকতে পারি না কেন? দেখেন, মুক্তিযুদ্ধ হলো পাকিস্তানিদের বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী, পুরো এদেশ, এই ভূখণ্ডের সব মানুষ লড়াই করে স্বাধীনতা আনলো। স্বাধীনতার পরপরই বিভক্তি। এমনকি এখন যে 1 বছর পর আমরা দেখছি যে 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাও তো এক জায়গায় নেই, এমনকি ছাত্র নেতৃত্বও এক জায়গায় নেই, বিভিন্ন দলে বিভক্তি এবং একে অপরের বিপক্ষে। মান্না ভাই বলছিলেন যে হ্যাঁ, এটা ঠিক আছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে এই যে দিনের পর দিন বসা, একজনের নিজের বক্তব্য রাখা এবং অন্যের বক্তব্য শোনা, খুব ভালো দৃষ্টান্ত। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন অবশ্যই ধন্যবাদ পেতে পারে। কিন্তু মাঠে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি, এনসিপি, জামাত এবং এর ছাত্র সংগঠনগুলো যে ভাষা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু 5 আগস্টের আগেও ব্যবহার করা হয়নি।
5 আগস্টে আওয়ামী লীগ নেত্রী আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বক্তব্য নিয়ে নানা রকম আছে বা সাধারণ সম্পাদক, কিন্তু এই ভাষা আপনি শুনেছেন যে বুয়েট থেকে যে মিছিল আসলো ছাত্র দলের বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে, এবং সেখানে কে বিএনপির এখন কার্যত যে শীর্ষ ব্যক্তি তার বিরুদ্ধে যে ভাষায় কথা বলল, এবং এই ভাষা তো ভাষাটা মানে এ ভাষা উচ্চারণযোগ্য না। সুতরাং এটা ভয় পাচ্ছি যে নির্বাচনে যখন প্রচার শুরু হবে তখন তো সরকার আর লাগাম টানতে পারবে না, যে যার কথা বলবে। এখানে রাজনৈতিক দলগুলোর, আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ নিয়ে সমস্যা দেখছি না, কারণ নির্বাচনের যেহেতু তারিখ বা সময় ঘোষণা হয়ে গেছে, এখন কমিশন নিজেও একটা তাগিদ বোধ করবে এটা সমাধানে যেতে হবে। রাজনৈতিক দলগুলো যে সমাধান করে যত দ্রুত তার নির্বাচনী এলাকায় যাবে। সুতরাং এখানে সমস্যা না, সমস্যা হচ্ছে মাঠের চিত্রটা কি হবে। আমরা গত 1 বছরের টিআইবির রিপোর্টে দেখেছেন যে রাজনৈতিক সংস্কৃতির তো কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে বড় দল বা যাদের মাঠে এরকম নেতাকর্মী এবং দাপুটের নেতাকর্মী আছে, বিএনপি বলুন, প্রথম তো আমরা ভাবছিলাম সবাই বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের নেতাকর্মী আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি পূরণ করেছে। এখন তো দেখলাম এনসিপি, এখন দেখলাম এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এমনকি জামাতও। কারণ চাই রাজশাহীতে 100 কতজন চাঁদাবাজের মানে কথিত চাঁদাবাজের তালিকা হয়েছে, সেখানে সাবেক মানে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী আছে, জামাতের নেতাকর্মী আছে, বিএনপির নেতাকর্মী আছে। এরা কি করবেন, এরা নির্বাচনে কি ভূমিকা রাখবে, এটা নিয়ে শঙ্কিত। এবং মানে ফ্যাসিবাদের ভূত আমি দেখি না, কিন্তু ফ্যাসিবাদকে ব্যবহার করতে পারে একে অপরের বিরুদ্ধে। কেউ যেটা বলতে চান তারা বলেন যে এটা দুর্বল প্রশাসন, এই প্রশাসনের মাধ্যমে এই নির্বাচনটা যেটা কাঙ্ক্ষিত নির্বাচন, যেটা মাহমুদুর রহমান মান্না চান, এটা কোয়ালিটি নির্বাচন, সেটা সম্ভব কিনা সেটা খুবই কঠিন। এই প্রশ্ন যেমন কঠিন, এর উত্তর দেওয়া কঠিন, আর নির্বাচন করাটা আরও কঠিন। কেননা দুর্বল প্রশাসনের কার উপর করবে? এই যে গত 1 বছরে যত অনাচার হয়েছে দুর্বল প্রশাসনের কারণেই, ব্যবস্থা নিতে পারেনি। আমি প্রায়ই বলি পটিয়া এবং পাটগ্রাম মডেল। পাটগ্রামে বিএনপির নেতাকর্মীরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই ছিনিয়ে নেওয়া নেতাকর্মীদের আবার জেলে পাঠানো হয়েছে। কিন্তু পটিয়ায় একজন ছাত্রলীগের কর্মীকে ধরে বললো যে একে জেলে পড়তে হবে, বলছে তার বিরুদ্ধে মামলা নাই, আমরা কি করে জেলে পড়ব? তখন এটা নিয়ে ভাঙচুর হলো, এটা নিয়ে তর্ক বিতর্ক সংঘর্ষ হলো। কিন্তু যে পুলিশ কর্মকর্তা ওটা আইন প্রয়োগ করতে চাইলেন, মানে আইন মেনে চললেন, আইন রক্ষা করতে চাইলেন, তাকে প্রত্যাহার করা হলো। তাহলে অন্য পুলিশ কর্মকর্তার কি বার্তা পাবেন? আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে, ছাত্রলীগ ধরলে তাকে শাস্তি দেওয়া হতো। এখন যদি এটা যদি চলতে থাকে, এখানে আমরা তো দেখি যে বিশেষ করে আপনি দুর্বল প্রশাসন বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে ভাষায় যেভাবে কথা বলেন এবং সাংবাদিকদের সাথে অন্যদের, তাতে তো মনে হয় যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দায়িত্বই নাই, এটা করবে মানে স্বাভাবিকভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রেষারেষি, যে সব দলের না, এখন এর অর্থ না যে মান্না ভাইয়ের দলের কথা বলছি বা গণতন্ত্র মঞ্চের কথা বলছি, আপনি বিএনপির নিজেদের মধ্যে যে মারামারি, এবং কতজন প্রায় 100 বা এরকম কাছাকাছি তো বিএনপির নিজেদের মধ্যে মারামারি করে প্রাণ দিয়েছে। বাংলাদেশে হঠাৎ করে তো এইরকম পরিবর্তন হয়ে যাবে না, এর মধ্যে দিয়েই একটা ভালো মানে কি বলে মানে সংশোধন ও ভুল ত্রুটির মধ্য দিয়ে সেটা কিভাবে হবে, এটা কঠিন। সেখানে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদে এই ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবে তারা, ঠিক আছে, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে আমি মনে করি এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন অথবা সরকার একটা ভূমিকা রাখতে পারে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নামা। অনেক ধন্যবাদ। যেটা নিয়ে আমরা কোয়ালিটি নির্বাচনের কথা বললাম, তো কোয়ালিটি নির্বাচনের সাথে আপনার এই যে বর্তমান যে প্রশাসন, এই প্রশাসনের সঙ্গে কোয়ালিটি নির্বাচনের সম্পর্ক অবশ্যই আছে, তো সেটা কিভাবে আপনি? আমি একটা কথা বলি, আমি এমনিতে মনে মনে ভাবছিলাম যেটা বলবো, আবার আপনি কোন প্রশ্ন করে সেটা শোনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি প্রশ্নটা ওটাই করেছেন যেটা আমি চাচ্ছিলাম।
আমি প্রথম খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আগামী দিনের নির্বাচনের কোয়ালিটি, তার সাফল্য নির্ভর করে প্রধানত বিএনপির উপরে। কেন বলছি কথাটা? প্রশাসন বুঝে গেছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, এটা মানে বাতাস দেখে। আর একটা হচ্ছে প্রফেসর ইউনূস উড়ে গেছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে, হি ইজ দ্যাট বিগ, ওই তো নেতা। তো বাকি প্রশাসন বুঝেছে যে বিএনপির কথা মতোই চলতে হবে। জামাতে ইসলাম মাঝে মাঝে এদিক ওদিক তদবির করে ইউনিভার্সিটি ভিসি বসাচ্ছে, ওরাও প্রশাসনের কিছু কিছু লোক বসাচ্ছে, কিন্তু বিএনপি বলছে দিস ইজ টু বি ডান অ্যান্ড দ্যাট ইজ বিং ডান। এখন থানার ওসি বিএনপির থানা কমিটির প্রেসিডেন্টের বাসায় পারলে ফোন করছে, মাঝে মাঝে খবর দিচ্ছে কেমন আছেন, জ্বর হয়েছে কিনা, ওষুধ লাগবে কিনা, এবং এই ফোন না করলে উনি যদি মাইন্ড করে তাহলে চিন্তা করছে। এই লোক, এই নেতা বিএনপি কেউ ভোটের সময় যদি বলে শোনেন ওইখানে আমার কিছু বিএনপির লোকজন, আমার পার্টির লোকজন আছে, অন্যান্যরা গোলমাল করতে পারে, দেখবেন এদের প্রোটেকশন দেখবেন, তাদের যেন কেউ বাধা না দেয়, ওরা কিছুই করবে না, জাস্ট ভোট যেরকম ইচ্ছে সেরকম দিয়ে যাবে। আমি বিএনপির দোষারোপ করছি না, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো বহু বহিষ্কার টহিষ্কার করছে, রেজাল্ট তো হচ্ছে না। তার মানে দলটা তো এরকম করে হয় নাই যে পলিটিক্সের কথা আজকে মানুষের মধ্যে আসছে। সেদিন তারেক রহমানও এই ছাত্রদলের সবার মধ্যে বললেন না, রাজনীতির গুণগত পরিবর্তন সাধন করতে হবে। সেটা কি এখন করবেন, ভোটের মধ্যে করবেন, না ভোটের পরে করবেন? ওনাকে যদি বলেন বলবেন এখন থেকেই করতে হবে, কিন্তু এখন থেকে তারা পারছেন না। আমি মনে করি চেষ্টা করলে পারবেন। এবং খুবই বড় ধরনের একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে পুলিশের ব্যাপারে কিছুই করেন নাই। মানে ধরেন 2 বার পুলিশের সাথে যে বসে তাদের যে বলবে ভাই তোরা বহুত বাড়াবাড়ি করছিস, এরকম করে লোককে ধরে রেখেছিস, মারছিস, যাই হোক, তার কারণে তোমাদের উপর তারা প্রতিশোধ হয়তো নিয়েছে, রাগ দেখেছে, বাট দিস ফর অ্যান্ড নো ফার্দার, আর কিছু হবে না, তোমাদেরকে আমরা সিকিউরিটি দেবো, তবে তোমাদের যারা গুম খুনের মধ্যে জড়িত আছো তাদের বিচার করব বলে পুলিশকে যদি একটা স্ট্রিমলাইন করতে তাহলে হতো। বড় রিস্ক হচ্ছে যে পুলিশ এই নির্বাচনেও কোনো দায়িত্ব পালন করবে যেরকম আমি দেখছি না, এখন তো করে না, কোনো দায়িত্ব পালন করে না। থানায় যান মামলা দিতে চাইলে মামলা নেয় না, আর খালি অপেক্ষা করে এও একটা মামলা দেয়, ও একটা মামলা দেয়, এবং পুলিশ তার আগের অভ্যাস ঠিকই চালাচ্ছে, কিন্তু খুব নিরীহ চেহারা, যেন তারা কিছু করছে না। এটা আরও ডেঞ্জারাস। এইটাকে এই 6 মাসের মধ্যে এত লাগে না। আগের কেয়ারটেকার সরকার তো 3 মাসের মধ্যে ভোট করেছে, অন্যরা এটা পারবেন। তাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আর বিএনপির প্রতি আমি একটা বন্ধু সুলভ সংগঠন হিসেবে তাদেরকে এটা বলবো, এই ইলেকশনের সাকসেসটা নির্ভর করে মূলত রাজনৈতিক দলগুলোর উপরে, তার মধ্যে প্রধানত তাদের উপরে। তারা যদি ফেয়ার থাকে, ভাই ভোটে তো তারা জিতবে আমি মনে করি, ক্যাম্পেইন করছি না, কিন্তু দর্শকদেরও বলছি যে আমার কথায় ভোট দেওয়ার দরকার আপনাদের। আমি দেখছি যেটা মানুষের কাছে কোনো বিকল্প তো নেই, কাকে ভোট দেবে। আগে আওয়ামী লীগ বিএনপি ছিল একটা প্রতিযোগিতা ছিল, এখন তো সেই প্রতিযোগী নাই। এইটা বুঝে যদি বিএনপি বোঝে যে বিরোধী দল না থাকাটা তার জন্যে খারাপ, দেশের জন্য খারাপ, গণতন্ত্রের জন্য খারাপ, অতএব তাদের একটা ফ্রি প্র্যাকটিস হওয়া উচিত, সেটা একটা বড় জিনিস হবে। ওইটাই একমাত্র গ্যারান্টি দিতে পারে। এছাড়া আর্মিকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিছু করেছে ওরা। আর্মির লোকজন যে পরশুরা তার আগের দিন আমি চ্যানেল আইতে একটা টক শো দিলাম, মেজর জেনারেল সাহেব আসছেন, তিনি বলছেন এতদিন ধরে কেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখা হয়েছে, মানে রিটায়ার্ডি, এটা তাড়াতাড়ি উঠিয়ে নেওয়াই ভালো। আমি মনে করি তাই, এটা ঠিকটা তো এরকম করে দিয়ে রেখেছে। এবং আর্মি আপনার ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন কিছু করতে পারে, পুলিশই করতে হবে। আর এদেরকে বিএনপি যেহেতু তারাই ক্ষমতায় যাবে বলে তারা আচরণও তাদের বোঝা যাচ্ছে। অলরেডি মিষ্টি খাওয়া হয়েছে, আজকে সকালে গেছে আমাকে গল্প করছে, মানে কালকের ঘোষণার পরে কেউ বলেছে এগুলো, সেগুলো করুক, আমি তাও অসুবিধা দেখি না। তারা বিজেপি জিতবার পরে তো মিষ্টি খাইয়েছিল, মনে আছে নাকি আপনাদের, তো ওগুলো করুক। কিন্তু এখন যদি তারা না বোঝে that the responsibility of the country is election, is democracy, depends on BNP, তাইলে বিএনপির নিজেই নিজের কবর করে ফেলবে। আমি যতটুকু পর্যন্ত ধরেন তাদের সাথে আমাদের এখন তো ওইরকম যুগপৎ কোনো আন্দোলনের কর্মসূচি নেই, কিন্তু দেখাতে হয়, কথাবার্তা হয়। আপনাদের সাথে 12 তারিখে মিটিং আছে না, আমাকে এখন কিছু বলে না, এই পর্যন্ত মিটিং হয় না, কিন্তু আলাদা করে কথা যে বলি না, তাদের মধ্যে এই সেন্সটা আমি দেখি। এবং তারা সবাই এখন খুবই অদ্ভুত ব্যাপার, ধরেন 3 মাস 6 মাস আগে যে তারেক রহমান সম্পর্কে উল্টা পাল্টা কত কি শুনেছি, সব রকম, মানে ওই 10 টাকা অস্ত্র থেকে শুরু করে সবই। এখন তারা আবার বলছেন
যে না উনি কিন্তু আমাদেরকে সবসময় এইরকম এরকম এরকম করতে বলছেন। আর তার স্পিচও দেখছেন বেশ কিছু চেঞ্জ হয়েছে, কোয়ালিটিভলি বেশ ভালো হয়েছে। আর কেউ যদি আমাকে এরকম বলে, ও বান্না সাহেব আপনিও তাহলে তারেক জিয়ার নেতৃত্ব বানছেন ভাই, আপনার মতো মানুষ কেন মন্ত্রী হওয়ার খুব শখ, এগুলো কথা আমি আবার খুব ধরি টরি না। কারণ বাস্তবতাটা এরকম যে যেটা অ্যাপিয়ার করে আপনি সেটা একই না করলে হবে না। আপনি চান কিংবা না চান বিএনপি যদি যেতে, তো উনি তো প্রধানমন্ত্রী কীভাবে ঠেকাবেন? যদি মানুষ জামাতকে ভোট দেয় তা আপনি ঠেকাতে পারবেন? আলজেরিয়াতে একবার করলো না যে ইসলামীরা সব জিতলো, বেড়ে পিঠে করলো, কিন্তু দেশটা তো ঠিক হলো না। সো ডেমোক্রেসি মানলে আপনি ডেমোক্রেসি মানবেন, সেই বিবেচনা থেকে আমি মনে করি একই সাথে তাদেরকে আমি বলতে পারি তুমি ভালো থাকতে পারো যদি তুমি এইভাবে চলো, চলতে হবে। এটা অনেক ধন্যবাদ। গণতন্ত্রের বিপদটা কি? গণতন্ত্রের বিপদ হচ্ছে, গণতন্ত্রের জন্যই কিন্তু ভারত দুই ভাগ হয়েছে। আবার গণতন্ত্রের জন্যই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চায় সেটা দিতে হবে। যদিও মানে অবিভক্ত ভারতে মুসলমানরা তারা গণতান্ত্রিক অধিকার পাবে না বলে তারা দেশ ভাগ করেছিল। গণতন্ত্রের বিপদ হচ্ছে গণতান্ত্রিকভাবে না চলা, গণতান্ত্রিক রীতিনীতি না মানা, গণতান্ত্রিক সংস্কৃতিকে অগ্রাহ্য করা, অস্বীকার করা এবং নিজের মতো করে ব্যাখ্যা করা। আপনি চিন্তা করতে পারেন 2008-এ তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতৃত্ব যে বিপুল সমর্থন পেয়েছিল জনগণেরই, এবং স্বাধীনতার পর কোনো ক্ষমতাসীন দল তরুণদের এরকম ভোট পায়নি, এবং 87% ভোট পড়েছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কোনো নির্বাচনে উদাহরণ নেই। সেই কি করল? মানে এটা তো গণতন্ত্রের বিপদ। তারা 16 বছরে এই ক্ষমতাটা টেনে নিতে যে জনসমর্থন না থাকা সত্ত্বেও জনসমর্থন মানে ভুয়াভাবে প্রমাণ করতে যে মানে চাপিয়ে দিয়ে জনগণের উপর প্রশাসনমূলক নির্বাচন, 14তে নির্বাচন হলে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতো, আবার বিএনপি পরীক্ষা দিত, 18-তে হয়তো আবার আওয়ামী লীগ আসতো। এই পুরো ব্যবস্থাটা ভেঙে দিল। এখন এই যে পুরো যেটা ঘোষণাপত্র আছে, এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে দিল, এটাকে পুনর্নির্মাণ করা কিন্তু খুব কঠিন। যেটা বলে যে 75-এর পরে 21 বছর লাগছে, বা যদি বিএনপির ক্ষমতা আনন্দ 16 বছর লাগছে। 75-এর পর সত্যিকার গণতান্ত্রিক শাসন করতে 91 নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এই বিপদটার মানে জনশক্তি তো ভিত্তি গণতন্ত্রের, এই জনশক্তিটাকে কিভাবে শাসকরা ব্যবহার করে, ক্ষমতাসীনরা ব্যবহার করে। আমাদের এখানে 4টি ভালো নির্বাচন হয়েছে, কিন্তু 4টি ভালো সংসদ পাইনি। প্রথম প্রশ্ন করতে হবে, মান্না ভাই নিশ্চয়ই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং সংসদে থাকবেন, আমরা সংসদটা কিভাবে কার্যকর করব? সংসদ তো এভাবে কার্যকর হবে না যে এক সুরঞ্জিত সেনগুপ্ত বলবে যে আমি মানি না, যে স্পিকার আমার কথা শোনে না, দেয়াল আপনি আমার কথা শুনুন। সে তো গণতন্ত্র কাজ করবে না, শুনতে হবে। এবং শোনার মতো যদি এটাই থাকে, এবার বিপদটা আরও, এই যে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে অংশ নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে দুই দলের, মানুষ কিন্তু আগে থেকে ধরতে পারেনি, আগে থেকে নিশ্চিত ছিল না এই দল নির্বাচনে আসবে, এই দল ক্ষমতায় আসবে। একটাই ছিল যে এই দলের সম্ভাবনা বেশি, এই দলের কম। কিন্তু এবারের সমস্যাটা হচ্ছে, এবারে তো প্রত্যেকে ধরেই নিয়েছে যে আগামী নির্বাচনে বিএনপি আসবে। এখন বিএনপি কি করবে, বিএনপি কিভাবে কি আচরণ করবে, কি গণতন্ত্র চর্চা করবে, তার উপর নির্ভর করবে। আর সেটা শীর্ষ নেতৃত্ব বা কেন্দ্রীয় কমিটির উপর নির্ভর করবে না, এটা মাঠ পর্যায়ের উপর। আর যেটি গত 1 বছরে যে ক্ষতি হয়ে গেছে বিএনপির, আশা করি বিএনপির নেতৃত্ব এটা বুঝবে যে এই ক্ষতিটা বাড়তে দেওয়া উচিত না। অর্থাৎ চাঁদাবাজি, দখলবাজি, মানে নানা রকম যে অন্যায় চাপিয়ে দেওয়া, আর এর থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা গণতন্ত্রকেই করতে পারবো। আর একটা বিএনপির জন্য আরও একটা আছে, যে মান্না ভাই বললেন আরেকটা বিএনপির কিন্তু এখানে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি তো মধ্যপন্থী দল। আওয়ামী লীগ যদিও তাকে সবসময় জামাত বিএনপি বলতো, কিন্তু বিএনপি মধ্যপন্থী দল এবং ক্ষমতার বাইরে থেকে, বিশেষ করে গত 1 বছরে এটি তারা যথার্থভাবেই প্রমাণ করেছে। তাদের আচরণ, বক্তৃতা, ভাষা, ভঙ্গি এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে
মহাসচিব বা সাধারণ নেতাকর্মীরা, মানে কেন্দ্রীয় পর্যায়ে। কিন্তু এটি রক্ষা করতে পারবেন কিনা, তারা যেটা চাচ্ছেন সেটা তাদের নেতাকর্মীদের শুনে, তাদের কর্মীরা শুনবে কিনা। এখন বিএনপির বড় চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন না, বড় চ্যালেঞ্জ তার কর্মীরা। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ দিকে। এই নির্বাচনে তো আওয়ামী লীগের ফেটটা কী হবে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না ফর শিওর, অন্তত ডিক্লারেশনের পরে। আওয়ামী লীগ কী করবে? তাদের তো বিরাট বাহিনী আছে। আমি এ পর্যন্ত যেটা দেখছি তা হচ্ছে যে তাদের নেতৃত্ব নিয়ে একটা সংকট হয়েছে। একেবারে অগাধ নিরঙ্কুশ প্রস্তাবিত আনুগত্য ছিল শেখ হাসিনার প্রতি, কিন্তু এটাও একটা ক্রাই হয়েছিল। এখন একটা পরিবর্তিত নেতৃত্ব মানুষের সামনে হাজির করা দরকার, যারা রিলেটিভলি ক্লিন বা রিফাইন্ড। এরকম একটা কথা তো উঠেছিল, রিফাইন্ড আওয়ামী লীগ। আমি এখান থেকে যেটা শুনেছি, এরকম কত করে প্রভাব দিতে পারবো না, যে এই জিনিসটা তাদের সভানেত্রী ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হতে দেননি। এবং এই কারণে তাদের ঠিক ডেফিনেটলি কোনো কোর্সও হচ্ছে না। আমি জানি না মতি ভাই, এই কথা আমার এখানে বলা উচিত কি অনুচিত। বললেন, এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কি দাঁড়াতে পারবে? পদ্ধতিটা জানি না আমি এখন পর্যন্ত। না পারার কি আছে, জিজ্ঞেস করেছি, না ওটা পদ্ধতি একটু লাগবে, কারণ কিভাবে ইলেকশনটা হবে সেটা ফাইনাল হলে তো বলবেন। এবং ওই একটা নির্বাচনে যদি আওয়ামী লীগ তার সিম্বল থাকুক কি না থাকুক দাঁড়াতে পারত এবং রিফাইন্ড একটা অ্যাপ্রোচ নিয়ে আসতে পারত, মেবি মানুষ, আওয়ামী লীগের যারা আছে তারা তো তাকে ভোট দিতই। এখন আওয়ামী লীগের কর্মীরা কাকে ভোট দেবে? এটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। জি, মিলিয়ন ডলারের প্রশ্ন। না, মিলিয়ন ডলারের প্রশ্ন আমার আপনার জন্য হতে পারে, কিন্তু এটা শেখ হাসিনার জন্য, কিন্তু আওয়ামী লীগের নেতাদের জন্য তো হওয়া উচিত না। কারা ভোট দিবে তাহলে? তাদের ভোট তো কেউ না কেউ পাবে। তো না, তাদের ভোটটা কেউ না কেউ পাবে কেন? তারা যদি স্বতন্ত্রই দেওয়ার ব্যাপার থাকে, স্বতন্ত্র দাঁড় করাতে পারবে না তারা? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন আরে এত শিবির জামাতেগুলো কোত্থেকে বেরোলো? দেখা যায় কেউ ছাত্রলীগের সেক্রেটারি ছিল, কেউ আওয়ামী লীগের একটা দায়িত্বে ছিল, বহু জায়গাতে পাওয়া যাচ্ছে এটা। ইনফিল্ট্রেশনের কথা তখন আওয়ামী লীগ বলেছিল, কিন্তু এখন তো তাদের ইনফিল্ট্রেশনের মানে লেভেল এরকম যে এই যে অভ্যুত্থানটা হলো তার মধ্যেও তাদের ইনফিল্ট্রেশন ছিল। তো প্রতিকূল পরিস্থিতিতেও দলকে সামাল দেবে একটা কৌশল তো থাকে। আওয়ামী লীগ একটু হইচই পার্টি, তো যত হুজুক করে, হুলস্থুল করে, তত তারা গুছিয়ে কাজ করতে পারে না। মানে যত গর্জে তত বর্ষে না। না, ওইটা বললে যে তার ক্ষমতাই নাই, কিন্তু আমি মনে করি ক্ষমতা আছে কিন্তু ডিসিপ্লিন নাই, ফলে শক্তিটা নষ্ট করে ফেলছে আওয়ামী লীগ। মানে শেখ হাসিনা তো রাগেই ফুসছে, কথা বলবে কি, ডাইরেকশন যে দেবে তা তো দেয় নাই। ঢুকে যাবে, আমি টুস করে ঢুকবো, কী কী বলে না, এগুলোর তো কোনো মানে এরকম করে পারা যায় নাকি? এত বড় শক্তি থাকতেও আপনার গোপালগঞ্জে তো কিছু করতে পারে নাই, কিংবা ফরিদপুরেতে এমন কিছু করতে পারে নাই। কিন্তু ওই জায়গাগুলোতে তারা পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যদি কিছু করতো, আমি আবার তাদের বুদ্ধি দিতে যাবো কেন ভাই, কথাবার্তা কমে ফেলি। মূল কথা হচ্ছে যে নিশ্চয়ই, মানে ওই যে বাংলাদেশের থেকে একটা কথা আছে না, ইংরেজি বলে যে টার্ন এভরি অ্যাডভার্সিটি ইনটু অপরচুনিটি। প্রত্যেকটা দুর্যোগকে সুযোগে পরিণত করাই হলো রাজনৈতিক কর্মীর দায়িত্ব। চেষ্টা করবে, সে পারবে না পারবে তো পরের কথা, সেই চেষ্টা করতে হবে। আওয়ামী লীগের যে দুর্যোগ, তার আগে দাঁড়িয়ে বলার দরকার ছিল আমাদের এই এই ভুল হয়েছে। ইন্দিরা গান্ধী করেননি, পাবলিক মিটিংয়ে বলেছেন আমার যাই ভুল হয়েছে আমি ক্ষমা চাইছি, আমাকে এইবারের মতো মাফ করে দাও। ওরা কি মাফ চাইবে? অনুশোচনাই নেই, তার বলছে সব ঠিক করছি, এতগুলো লোক গুলি করে মারছি, তাও ঠিক করছি। তো ওদেরকে তো মানুষ মাফ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওইটার কিছু না হচ্ছে ততক্ষণ ওদের কোনোই ভবিষ্যৎ নাই। আর যদি ভালো হয়ে যায় তাহলে এখনও ওরা অনেক বড় শক্তিতে কোনো ভুল নাই। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে এই মানে ভালো হওয়ার মতো নেতৃত্ব বা এই অবস্থা করে দিবে? না, আমি অন্য দিক থেকে চিন্তা করছি, সেটা হলো আওয়ামী লীগ ধরেন এই নির্বাচনে আসলো না, আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবে, যে প্রশ্নটি আপনি করেছেন, বা ভোট দেবে না। টিআইবির রিপোর্টে দেখলাম যে 22% তাদের রিপোর্টে 22% আছে। বাংলাদেশে কিন্তু 22% বা 30% একটা দুইটা দলেরই আছে, 30 বা 35%। এই 22% সমর্থক কি করবে? তারা দেখবে যে তারা যার কাছে নিরাপদ থাকবে সেই দলকে ভোট দেবে, অথবা দেবে না। এবং না দেওয়ার সংখ্যা কিন্তু
অনেক হবে। আর তৃতীয় যে বিকল্পটা হতে পারে, তাদের মধ্য থেকে একেবারেই অনালোচিত, একেবারেই বিতর্কের বাইরের মানুষ এরকম স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবে। এটা হলে তো ঠিক আছে, গণতান্ত্রিক যে সংস্কৃতি সেটা মেনে চলা। কিন্তু যদি বাধা দেওয়ার চেষ্টা করে অথবা তাদের যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে, তখন কিন্তু সমস্যাটা হবে। এবং সেটি কিন্তু যে কোনো দল যারা নির্বাচনে অংশ নেবে তারাও করতে পারে। কারণ তারা করতে পারে এভাবে, প্রথমত তারা চাইবে তার প্রতিদ্বন্দ্বীর সমর্থন কমিয়ে নিজের পক্ষে ভোট আনতে। আর শেষ পর্যন্ত তো জয় পরাজয় হবে এক ভোটে, বা মানে প্রত্যেকের তো একটিই ভোট। এই ভোটটা কে বেশি নিজের পক্ষে টানতে পারবে, আর সেই চেষ্টা করবে। সেক্ষেত্রে এই যে ফ্যাসিবাদ পুনর্বাসনের কথা বলে, এটি দেখবেন যে এই গণতান্ত্রিক ধারায় যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে নামে না, বিশেষ করে দলীয় পরিচয়ে, তারাই চেষ্টা করবে তাদেরকে কিভাবে পুনর্বাসন, এবং অনেক ক্ষেত্রে হয়তো অঙ্গীকারও করবে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এই একটা বিকল্প বেছে নেবে। তবে যেটা ভালো হতো, মান্না ভাই যেটা বললেন, তারা যদি অনুশোচনা করত, ক্ষমা চাইতো, জাতির কাছে এতগুলো জীবন দিল, এবং এই জীবন দিল, এটা তারাও মনে করে এটা ঠিক। এখন তারা মনে করে তারা দায়ী নয়। কারা দায়ী সেটা তো যে জাতিসংঘ তো আর কারো পক্ষে, কোনো দলের পক্ষে কাজ করার কথা না। জাতিসংঘের রিপোর্টে যা আসছে তাহলে কিন্তু তাদের পুনর্বাসনটা দ্রুত হতো। এই অবস্থা কিন্তু আওয়ামী লীগের জন্য কখনোই আসে না। 75-এর পর 3 মাসের মধ্যে তারা মিছিল করতে পেরেছে, এবারে বোধহয় আর সেটি হয়নি। এই বিতর্কের শেষ নেই, আরো কিছুদিন আরো বিতর্ক চলবে, কে কাকে কোথায় কিভাবে ভোট দেবে। মান্না ভাই হয়তো পরিষ্কার করলেন না, আপনিও পরিষ্কার করলেন না, দেখা যাক সামনে কি হয়। দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের এই অনুষ্ঠান।